নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা, এবং এই মুহূর্তে ঠিক যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে আমার পাশে আরো দুজন রয়েছেন, এবং আজকে আমরা বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব, রাখি বন্ধন। আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ, এবং তার মধ্যে নানান উৎসব বা নানান আচার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে রীতিমতো বাঙালিরা। ঠিক একইভাবে একটি রাখি বন্ধন অনুষ্ঠানকে কেন্দ্র করে বা ঘিরে বলাই যেতে পারে কতিপয় অনেকজন সেখানে উপস্থিত ছিলেন একটি অনুষ্ঠানে, এবং সেখানে তাদের প্রাণঘাতী হামলার শিকার হতে হয়। এবং এমনই একটা ফুটেজ বা বলাই যেতে পারে এমন একটি ভিডিও আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় ভাইরাল হতে দেখি, পত্র পত্রিকাতেও এই বিষয়টিকে নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সে বিষয়টি নিশ্চয়ই আপনাদের গোচরে রয়েছে। এবং ঠিক একই বিষয়ে আমরা আলোচনায় থাকব। আমার বা পাশে রয়েছেন রাজ্যের একজন জনপ্রিয় অভিনেতা বললেই চলে, এবং তার পাশাপাশি সোশ্যাল ওয়ার্কার এবং তিপ্রামথার যে ধনপুরের ব্লক রয়েছে তার প্রেসিডেন্ট রকি মোরা সিং। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। নমস্কার। এবং আমার ডান পাশে যদি আমরা বলি, আমাদের সাথে রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী, এবং ওনার নাম হচ্ছেন জয়ন্ত চক্রবর্তী। স্যার, আপনাকেও স্বাগত ত্রিপুরা নিউজ 8-এ। আমরা একটা বিষয় অনেকটাই উঠে আসতে দেখেছি, প্রত্যেকের মুখে মুখে এই বিষয়টিকে নিয়ে আলোচনা হতেও আমরা দেখেছি, এবং প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন ছিল যে সেদিন রাতে ঠিক কি হয়েছিল এবং কি কারণে একটি রাখি বন্ধন অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ধরনের অপ্রীতিকর ঘটনা বা এ ধরনের প্রাণঘাতী হামলার আপনাদের শিকার হতে হয়। প্রথমে জয়ন্ত বাবু, আপনার থেকে জানার চেষ্টা করবো যে ঠিক সেদিন রাতে কি হয়েছিল। রাখি বন্ধন উৎসব উপলক্ষে তার আগেই আমরা নিমন্ত্রিত যার বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল, বাড়ির মালিকের নাম একজন শিক্ষক, 58 বছর। ওনার বাড়িতে নিমন্ত্রণ করার কিছু পর আমরা অ্যাকচুয়ালি ছোট ছোট কাজে ব্যস্ত থাকি, আর বন্যার উপলক্ষে ত্রাণ বিলি আমরা আমাদের কাজে ব্যস্ত। তো তখন সময় করতে না পারাতে পরবর্তী সময়ে আমরা সকলে মিলে একসাথে গত শনিবার দিন আমরা রাত্রিবেলায় 9টা সাড়ে 9টা নাগাদ আমাদের বাড়িতে পৌঁছাই। যেহেতু নৈশভোজের ডিনারের নিমন্ত্রণ ছিল, আমরা 9টা সাড়ে 9টা নাগাদ ওনাদের বাড়িতে পৌঁছাই। বাড়িতে পৌঁছে আমরা বলতে একই পরিবারের আমরা 5 ভাই, ছোট বড় মিলিয়ে, ওদের মধ্যে কেউ কলেজ পড়ুয়া, কেউ স্কুল পড়ুয়া ছাত্র। আমরা সবাই ওইখানে একত্রিত হওয়ার পর আমাদেরকে ডিনার সার্ভ করা হয়। বাড়ির মালিক গৃহকর্ত্রী উনি আমাদের খাওয়ার পরিবেশ। হঠাৎ করে আমার বাড়ির গেটে নিচতলায় সজোরে কিছু ধাক্কা এবং লাঠির আওয়াজ আমরা পাই। নিচে গিয়ে দেখতে পারি লোক, জানা কয়েক, ম্যাক্সিমামই অপরিচিত, তার মধ্যে একজন পরিচিত ছিলেন, পুলিশও ছিল, প্রশাসনের 2জন লোক ছিল অন ডিউটি, একজন কনস্টেবল এবং ওনার পেছনে একজন টিএসআর জওয়ান, ওনারাও ছিলেন। আমাদের দেখতে পেয়ে বাড়ির গৃহকর্ত্রী দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পর হুড়মুড় করে 8 লোক দোতলায় চলে এসে কোনো কথা নেই বার্তা নেই, ওরা ভাঙচুর সরাসরি। ঘরের মধ্যে যা মূল্যবান আসবাবপত্র ছিল, যেমন টিভি, তারপর আপনার একটা ফ্ল্যাটে যা সাজানোর জিনিসপত্র থেকে থাকে, সেন্টার টেবিল বা অন্যান্য আসবাবপত্র যারা ছিল তা ভাঙচুর। ওখানে এই পরিস্থিতি দেখে যে যার মতো প্রাণ বাঁচানোর জন্য আমরা দাঁড়ান হাত জোর করে আমরা ওদের কাছে অনুরোধ করতে থাকি, বলে আপনারা কেন করছেন, কোনোরূপ জবাব নেই। প্রশাসনের লোকেরাও ওখানে চুপচাপ দাঁড়িয়েছে। আমরা তখন সিটি কন্ট্রোলকে ফোন করার পর সিটি কন্ট্রোল আসে, এবং ওইখানে তখন আমরা ওদের কাছে এফআইআর লঞ্চ। এখানে রকি মুরা সিং এবং ওর ছোট ভাই রিকি মুরা সিং গুরুতরভাবে আহত হয়। আমারও হাতে যথেষ্ট পরিমাণ ব্যথা লেগেছে। নিয়ে আমাদের তখন নিয়ে যায়, মানে চিকিৎসার বন্ধ। এই ছিল সেদিনকার ঠিক মোটামুটি যে ঘটনাটি, সেই ঘটনাটা কিন্তু আমরা জানতে পারি জয়ন্ত বাবু থেকে। এবারে আমরা রকি বাবুর কাছে যাব, যে ঠিক সেদিন যার বাড়িতে আপনারা নিমন্ত্রিত ছিলেন তার সাথে আপনাদের কিভাবে পরিচয় বা কিভাবে আপনাদের আত্মীয়তা, সেটা জানতে চাইবো। হ্যাঁ, বাড়ির যে মালিক যিনি সমীরণ কর্ম, ওনার আর ওনার পরিবারের সাথে আমাদের আর আমার পরিবারের পরিচয়
আমাদের সাথে যে আমার ভাই বসে রয়েছেন জয়ন্ত চক্রবর্তী, ওনার মাধ্যমে আমাদের প্রথম অবস্থায় পরিচিত হয়েছিল আমরা। আর জয়ন্ত বাবুর সাথে আমার পরিচয় হচ্ছে, আমি বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সার্ভিসের সাথে আমি যখন জড়িত ছিলাম, বিশেষ করে আমরা সচরাচর ব্লাড ডোনেশন ক্যাম্প করি। তার সাথে আমাদের অনেকজন ভলেন্টিয়ার রয়েছে, যারা কারোর যদি ব্লাডের সমস্যা হয়, ব্লাডের দরকার পড়ে, তো আমরা আমাদের দলের লোক থেকে আমরা ব্লাড দেওয়ার চেষ্টা করে আসি। তো এইভাবে উনিও আমাকে সেই কাজে সচরাচর আমাকে হেল্প করে এসেছেন। এইভাবে ওনার সাথে আমার পরিচয়। আর ওনার মাধ্যমেই যে পরিবারের সাথে আমরা ওইখানে নৈশ পুজো গিয়েছিলাম, ওনাদের সাথেও এইভাবেই আমাদের পরিচয়। তো সেই বাড়ির যিনি গৃহিণী ছিলেন উনি আপনাদের বোন হিসাবে রাখি বন্ধন করার হ্যাঁ, বিষয়টা ছিল। উনি এই বছর প্রথম না, উনি গত বছরও আমাদের আমি আর আমার সকল ছোট ভাইদের এইভাবেই রাখি পরিয়ে আমাদের ভাই হিসেবে মানে, আর আমরাও ওনাকে বোন হিসেবে মেনে মেনে চলেছি। আর এইবারও সেইভাবেই রাখির সময় আমাদেরকে পুরো পরিবারকে, শুধু আমাদেরকে না, আমার ছোট বোন রয়েছে আর সবাইকে নিমন্ত্রিত করেছিলেন। তো দুর্ভাগ্য, আমার বোন যদিও ওই দিন আসতে পারেনি, তবে আমার ছোট ভাই দুজন আর আমার কাকাতো ভাই, সেও ছোট ভাই, আর ওর আমার ছোট ভাইয়ের এক বন্ধুও ছিল। তো আমরা মোটামুটি একই পরিবারের লোক ওইখানে নৈশভোজের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। সেখানে মোট কতজন উপস্থিত ছিল? সেখানে মোট আমরা 5 থেকে 6 জন। রাজ্যবাসীরা প্রত্যেকে জানতে আগ্রহী ছিলেন সেদিন সেখানে কি হয়েছিল। তার পাশাপাশি একটা প্রশ্ন থেকেই যায়, যেহেতু গৃহিণী দরজা খুলে দেন, নিশ্চয়ই তিনি দেখতে পেয়েছিলেন যে বাইরে কে বা কাহারা ছিলেন, এবং তারা সেই গৃহিণীর বা সেই বাড়িতেই কেন হামলা করার একটা হুজুগ নিয়ে এসেছিলেন, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকে। আপনাদের কাছে জানতে চাইবো জয়ন্ত বাবু, যে যার বাড়িতে হামলা হয়েছিল ওনাদের সাথে আপনাদের অনেকটাই ভালো সম্পর্ক, যতটুকু আমরা বুঝতে পারলাম, এবং সেখানে দাঁড়িয়ে আপনাদের প্রশ্ন জাগেনি যে কেন উনার বাড়িতে সেই সময়ে হামলা হয়? আপনারা কি এই বিষয়ে কথা বলেছিলেন সে বাড়ির গৃহিণীর সাথে? হ্যাঁ, আমরা নিশ্চয়ই কথা বলেছি। আমরা এই হামলা হওয়ার পর পুলিশও সেখানে ছিল। তো আমরা করেছিলাম তখন, হয়তোবা পরিস্থিতি, সবাই আমরা আহত ছিলাম, তখন হয়তোবা সম্ভব হয়নি। পরে যখন আমরা একসাথে মিলিত হই, আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমরা আপনার বাড়িতে এসেছি, এইভাবে আমাদের উপর হামলা কেন, বা ওনারা কারা ছিলেন। উনি আমাদের জানালেন যে একজনকে উনি চিনতে পেরেছেন যারা হামলা করতে, তো ওনার নাম ধাম আমরা পুলিশের কাছে দিয়েছি। আর বাকি কাউকে উনি চেনেন না। পাশাপাশি ওনার গেট খোলার পেছনে বড় কারণ ছিল, তখন রাত্র অনেকটা হয়ে গেছিল, প্রায় 11:30, 11টা, 11:15 বাজে। তখন ওনার গেট খোলার পেছনে বড় কারণ ছিল এতগুলো লোক থেকে, কারণ তো সেই প্রশাসনের লোক ছিলেন, পুলিশের ড্রেস পরা একজন পুলিশ কনস্টেবল ছিলেন, একজন টিএসএফ জওয়ান ছিলেন। ওনারা বাইরে উগ্র আচরণ তেমন কিছু না করলেও ভেতরে ঢুকেই যে এরকম ভাবে প্রশাসনের লোক থাকা সত্ত্বেও ভাঙচুর শুরু করে দেবেন, সেটা কারোরই বুঝতে পারার কথা নয়। আর উনি নিজেও সেই ব্যাপারে নির্বিকার যে কেন ওনারা এরকম করলেন, কারণ এর আগে কোনোদিন কোনো ধরনের অবজেকশন, কোনো ধরনের কোনো হামলা সেরকম কিছু ওনার সাথে হয়নি। যাই একটা এলাকাতে থাকতে গেলে যদি ধরনের সমস্যা, ওনারা ওই এলাকাতে বাস করতে গেছেন আজকে 2 বছর মাত্র, বাড়ি কিনেছেন ওখানে ওনারা ওই জায়গাতে মাত্র 2 বছর হলো। যদিও জিবি এলাকার ওনারা অনেক পুরানো বাসিন্দা, কিন্তু ওরা ভাড়া থাকতেন, নিজের বাড়ি করে, বসত বাড়ি করে ওরা ওখানে বসবাস করছেন মাত্র 2 বছর। তো ওই 2 বছর সময়কালের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তো আমরা কখনো লক্ষ্য করিনি, কারণ ওনাদের পরিবারের সাথে আমার দীর্ঘ 5-6 বছরের সম্পর্ক আছে। আমাদের আমি বেসিক্যালি স্টেট ব্লাড ট্রান্সমিশন কাউন্সিলের সাথে কতগুলো রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম ওনাদের সাথে মিলিত হয়ে, এবং রক্তদান করাটা আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং এর মাধ্যমে রক্তদান করার জন্য আমি সারা ত্রিপুরার ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করার জন্য একটা প্রোগ্রাম আমি অর্গানাইজ করেছিলাম আজকে থেকে 3-4 বছর আগে। তো ওই সুবাদে উনি ওই বাড়ির মহিলা এবং ওনাদের পরিবারের লোকজনরা ওনারাও রক্তদানে এবং বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেন। তো সেই সুবাদেই ওনাদের সাথে পরিচয়।
পরবর্তীতে যেহেতু আমি বললাম আমি ক্ষুদ্র ব্যবসায়ী, ছোটখাটো সিভিল কনস্ট্রাকশনের কাজ করে থাকি, ওনাদের বাড়ির কনস্ট্রাকশনের কাজেও আমি জড়িত ছিলাম এবং সেই সুবাদেই ওনাদের বাড়িতে আমার আনাগোনাটা ছিল। কিন্তু একজন ভদ্রলোকের বাড়িতে একজন ভদ্রলোকের যতটা আনাগোনা হয় ঠিক ততটুকুই, এর চাইতে বেশি কোনোদিনই নয়, বা ব্যবসায়িক কাজে যতটা বা হয়তো বা আপনারা ব্যক্তিগত বিষয়গুলো জানেনও না সেভাবে। হ্যাঁ, সেই কারণেই তো আমি ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিলাম। আমার প্রশ্ন ছিল ওখানেই যে এই ধরনের আক্রমণ হঠাৎ কেন? কারণ যিনি বাড়ির কর্তা, উনি পেশায় একজন শিক্ষক, সরকারি একজন স্কুলের টিচার। ওনার চাকরি হয়ে গেছে না 2 বছর। ওনার গৃহকর্ত্রী, উনি ছোট্ট একটা ব্যবসা করেন ওই জগৎপুর কালীবাড়ির ওখানে। ওনার একটা ছোট্ট বিউটি পার্লার রয়েছে। তো ওনারা নির্ভেজাল, একমাত্র মেয়ে ওনাদের, এবং ওনারা নির্ভেজাল এবং ছিমছাম ফ্যামিলি। তো ওই জায়গায় দাঁড়িয়ে ওনাদের উপর এই ধরনের আক্রমণ কেন? তো যারা আক্রমণ করেছে ওদের মধ্যে একজনকে শনাক্ত করতে এবং ওনারাও পেরেছে, পরিবারের লোকেরা পেরেছেন। নামধাম আমরা থানায় জমা করেছি। পুলিশ এবং প্রশাসন পরবর্তী যা পদক্ষেপ নিতে হয় ওনারা নেবেন। প্রশাসনের এই বিচারের উপর আমাদের সম্পূর্ণ। রকিবাবু, আপনার থেকে জানতে চাইবো, যেটা জয়ন্তবাবু বললেন যে ওনাদের বাড়িতে যারা এসেছিলেন তাদের মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছেন। এই যে একজন, উনি কি কোনো রাজনৈতিক কোনো কিছুর সাথে জড়িত, বা এমন কি কোনো বিষয় রয়েছে, কোনো দৃষ্টিকোণ কি রয়েছে সেদিক থেকে, নাকি অন্য কোনো কারণেই হামলা? কি বিষয় জানতে পেরেছিলেন আপনারা? যতটুকু আমার ধারণা, যারা হামলা করেছে ওদের রাজনৈতিকভাবে কোনো দলের সাথে জড়িত বা নেই, সেটা আমার পক্ষে জানা সম্ভব না। কেন নাকি আমি পার্সোনালি ওদের চিনি না, তবে ওদের নাম শুনেছি। যে সময় ঘটনা ঘটেছিল ওদের মধ্যে কথোপকথনের মাধ্যমে আমরা একটা নাম আমরা জানতে পেরেছি। আর সেই নামটাই সেই ব্যক্তিকে, যে বাড়ির যে বাড়ির মালিক ওরা ওই এলাকারই। তো ওরা শনাক্ত করতে পেরেছেন। তবে আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি ওদের চিনি না। আর ওদের ওই যে উদ্দেশ্যটা কি সেটা আমার এখনো জানা নেই। জয়ন্তবাবু, ঠিক একই বিষয়ে আপনার থেকেই জানতে চাইবো আমরা, যে এই যে বিষয়টা রয়েছে, যে যার বাড়িতে হামলা করতে আসে তিনি হচ্ছেন একজন শিক্ষক, আপনি যে বিষয়টা বললেন পেশায় শিক্ষক, তবে সেহেতু নিশ্চয়ই ওনার কোনো ব্যক্তিগত শত্রুতা আমি আমরা আশা করছি। আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? এটা কি কোনো ব্যক্তিগত শত্রুতা আমি, নাকি রাজনৈতিক কোনো দৃষ্টিকোণ রয়েছে, বা যাকে শনাক্ত করা গেছে তিনি কেন হামলা করেছিলেন, বাড়ির মালিক কি বলেছেন, সেটা একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমি ওনাদের ফ্যামিলি মেম্বার তো নই, আমি ওনাদের এক সামাজিক বন্ধু বা মিউচুয়াল ফ্রেন্ড, পারিবারিক আত্মীয়। সেই সুবাদে ওনার যদি কোনো ব্যক্তিগত থেকে আমার জানার প্রশ্ন নয়। এই বিচারের ভার আমরা পুলিশের হাতে যথারীতি যা যা আইনি পদক্ষেপ সবগুলোই আমরা নিয়েছি, সরাসরি আমরা পুলিশ। আর যেহেতু ওনাদের সাথে পারিবারিক বা ওনাকে ব্যক্তিগতভাবে আমি যতটা চিনি, যেহেতু আপনি সেখানে ছিলেন এবং আপনিও ভুক্তভোগী, হ্যাঁ, সেখানে আপনারা বিষয়টা জানতেই আমরা পারেন। কোনো ধরনের রাজনৈতিক দৃষ্টিকোণ ওখানে দেখতে পাইনি। আচ্ছা। এমনও কোনো দিন দেখিনি। কারণ একই পাড়ার একই পরিবারের একই এলাকার লোকজন, যাকে আমরা শনাক্ত করতে পেরেছিলাম উনিও এই এলাকারই। তো এর আগেও কখনো ওনাকেও কোনো ধরনের অপ্রীতিকর কাজে আমরা ন্যস্ত থাকতে। আচ্ছা, তবে কি মনে হচ্ছে যে বাড়ির মালিক কি বলেন, যে কি কারণে এরকম হামলা, বা সেদিন রাতে এরকম প্রাণঘাতী একটা অপ্রীতিকর ঘটনা বললেই চলে, সেটা কেন সংঘটিত হয়? আমাদের মতন তো উনিও প্রশ্নবোধক চিহ্নের মধ্যেই আছেন। এখনো তবে কোনো বিষয়ই একেবারে পরিষ্কার নয়। কিন্তু আরো একটা প্রশ্ন থেকে যায়, যেহেতু প্রশাসনিক আধিকারিকরা থাকা সত্ত্বে বা সেখানে ছিলেন, সে কারণে কিন্তু সেই বাড়ির গৃহিণী দরজাটি খুলে। রকিবাবু, আমরা জানতে চাইবো, প্রশাসনিক আধিকারিক উপস্থিত থাকার পর এ ধরনের ঘটনাটা হওয়া, বা আপনারা উপস্থিত ছিলেন সেখানে খাবার খাচ্ছিলেন হয়তো, বা তারপর আপনাদের উপর এভাবে হামলা হওয়া, আপনাদের রক্তাক্ত অবস্থায় পরিণত করে দেওয়া, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি বলবো যে হ্যাঁ, আমি যখন ওইখানে ভুক্তভোগী, আমিও দেখেছি যে দুইজন প্রশাসনের লোক ছিল। তো ওদের সামনে একটা অপ্রীতিকর ঘটনা বা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়ে গেল। তো ওই স্পটে ওনারা সেটাকে আয়ত্তে আনতে পারেনি। সেটাও ওদের একটা দুর্বলতা আমরা বলতে চাইব। তো এক্ষণে আমার দাবি বা আহ, প্রশাসনের লোক থাকতে এমন একটা অপ্রীতিকর ঘটনা হলো। তো
তো আগামী দিনে এইরকম আরেকবার ঘটনা হতেও পারে। আর এমন না যে আজকে যে প্রথমবার এই ধরনের কিছু ঘটনা নিরাপত্তার একটা প্রশ্ন উঠেই আসে। দিস ইজ এ সোশ্যাল ক্রাইসিস অ্যাকচুয়ালি। এইখানে আমি একজন ত্রিপ্রাসা, আমরা নিমন্ত্রণ রক্ষা করতে গেলাম একজন বাঙালি পরিবারের বাড়িতে। তো এখানে ধর্ম বর্ণ বা আমাদের পলিটিক্যাল আইডিওলজি বা আমরা আমাদের প্রফেশন কোনোটাই ম্যাটার করে না। এখানে ম্যাটার করছে যে একজন মানুষের উপর কিভাবে একটা অন্যায় হয়ে গেল, তো সেটা পুলিশ প্রশাসন কিভাবে দেখবে বা কিভাবে সেটার মোকাবিলা করবে। কারণ জনগণের যে আস্থা রয়েছে পুলিশ প্রশাসনের উপর, সেটা আমি আশা করি পুলিশ প্রশাসন জিয়ে রাখার চেষ্টা করবে। আর ওরা চাইবে যে পুলিশ প্রশাসনের উপর কোনো কালিমালিপ্ত না হয়। স্যার, যে বিষয়টা জানতে চাইবো, নিশ্চয়ই আপনার এর পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করেছেন বা বাড়ির মালিক কি এফআইআর হয়, কেননা সেখানে বাড়ির মালিকের উপর একটা শত্রুতা আমি নিশ্চয়ই থাকতে পারে, সে কারণেই হামলাটি হয়েছে। নিশ্চয়ই টার্গেট বাড়ির মালিকই ছিলেন, কিন্তু আপনারা সেখানে থাকাতে আপনারাও ভুক্তভোগী হয়ে যান। আমরা একটু জানতে চাইবো যে আপনারাও সেখানে ভুক্তভোগী হয়েছিলেন, আপনাদেরও একরূপ হ্যারাসমেন্ট হতে হয় এবং তার পাশাপাশি আপনাদের সেখানে প্রাণঘাতী হামলার শিকারও হতে হয়, কেননা আপনারা যারা উপস্থিত ছিলেন তারা রক্তাক্ত অবস্থায় অনেকেই পরিণত হয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে আপনাদের তরফ থেকেও কি এফআইআর করা হয় সেটা একটু জানতে চাই। হ্যাঁ, আমরা সেপারেটলি আমাদের তরফ থেকে অ্যাজ এ ভিকটিম আমরা এফআইআর করেছি। আর বাড়ির মালিক ওরাও ভিকটিম ছিল, বাড়ির মালিকের উপরও হামলা হয়েছিল আর বাড়িতে ভাঙচুর হয়েছিল, ওরা সেপারেটলি একটা এফআইআর করেছেন। তো আমরা এখন পুরোটা আশা আমরা আমাদের পুলিশের উপর। পুলিশ এই যে ঘটনাটা সুষ্ঠুভাবে পরিচালনা করবে আর আসামিদের যত তাড়াতাড়ি সম্ভব ওদের আয়ত্তে আনতে চেষ্টা করবে। প্রশাসনিক আধিকারিকদের সাথে আপনারা কথা বলেছেন, নিশ্চয়ই আপনাদের কি আশ্বস্ত করেন, তারা কি বলেন যে আমরা এনসিসি থানায় ইনচার্জের সাথে পার্সোনালি কথা বলেছি, অফিসিয়াল এফআইআর দায়ের করেছি। তো উনি পার্সোনালি আশ্বস্ত করেছেন আমাদেরকে সবাইকে যে উনি ঘটনাটার সুষ্ঠু তদন্ত করবেন। আর এই পর্যন্ত আমরা জানতে পেরেছি যে যেখানে ঘটনাটা হয়েছিল সেইটা জিবি আউটপোস্টের জুরিডিকশনের পরে। তো জিবি আউটপোস্টের কোনো একজন অফিসারকে সে তদন্তের দায়ভার ওনারা দিয়েছেন, ততটুকু আমরা এখন জানতে পারি। আচ্ছা, এবারে আমরা জয়ন্তবাবুর কাছে আবারও আসব। এই যে প্রশাসনিক আধিকারিকরা আপনি বলেছিলেন দুজন উপস্থিত ছিলেন সেখানে, আপনার কি মনে হয় যে তারা উপস্থিত ছিলেন তারপরেও এতজন এসে চোখের সামনে তাদের এমন একটা হামলা করে দিল, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে দিল, রক্তাক্ত অবস্থায় পরিণত করে দিল, তারা কি একজনকেও পাকড়াও করতে পারেনি? সেটা কি গাফিলতি বলছেন নাকি দেখেও চোখকে সরিয়ে নেওয়া, কি বলবেন? ম্যাডাম, আমরা যখন ঘটনাটা ঘটে তখন এএসআই সাহেব ছিলেন, উনি পরবর্তী সময়ে যে কনস্টেবল ওনারা সম্ভবত ওনাকে ইনফর্ম করেছেন, যথারীতি উনি ওখানে গেছেন, খুব তাড়াতাড়ি গেছিলেন। তো আমি এএসআই সাহেবকে তখনই প্রশ্ন করি, পুলিশ থাকাকালীন সময়ে কি করে এইভাবে ভাঙচুর হলো? যদি এখানে অন্য কোনো ধরনের আনসোশিয়াল অ্যাক্টিভিটি হতো তাহলে হয়তো বা আমরা নিশ্চয়ই মাথা পেতে নিতাম আমাদের দোষ, না আমরা কোনো ভুলভাল জায়গাতে গেছি, হ্যাঁ আমরা হয়তো বা জ্ঞানত বা অজ্ঞানত। কিন্তু ওখানে একটা সামাজিক অনুষ্ঠান, ওখানে আমরা বসে খাওয়া দাওয়া করছিলাম, প্রত্যেকের ভাতের থালাগুলি রক্তে লাল ছিল। একজনে আমার ছোট ভাই ভিকি মুরাসিং, ওর মাথায় 8টা স্টিচ, রকি মুরাসিং ওনার মাথায়ও 6খানা স্টিচ, বাকিরাও অল্প বিস্তর আহত, বাড়ির মালিক নিজে আহত, আমি নিজে আহত। ওই পরিস্থিতিতে দুজন পুলিশ আধিকারিক থাকাকালীন ওনারা কেন গেছিলেন, এটা আমাদের একটা প্রশ্ন ওনার কাছে ছিল, বাট উনি তখনও কোনো সদুত্তর দেননি। এবং পরবর্তী সময়ে আমরা জিজ্ঞেস করেছিলাম যে পুলিশ যখন গেছিল আমাদের এগেনস্টে কোনো ধরনের কমপ্লেন বা এফআইআর ছিল কিনা, হয়তো হতেই পারে নাজেদের পুলিশ কেন যাবে আমাদের ওখানে, বা কোনো ধরনের ইনফরমেশন ছিল কিনা, কেন পুলিশ ওখানে দুষ্কৃতকারীদের সাথে গেছিলেন, কিন্তু ওনারা কোনো ধরনের সদুত্তর আমাদের দিতে পারেননি। যাই হোক, পুলিশ ব্যবস্থার আইন ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে এবং আমাদের আস্থা আছে, আমরা সমস্ত বিচারভার ওনাদের হাতেই দিই। প্রশাসনিক আধিকারিকরা শেষ পর্যন্ত আপনাদের কি আশ্বস্ত করেছেন যে তারা তদন্ত করতে গিয়েছিলেন কি সে জায়গায় খবর দেওয়ার পর, এবং জায়গাটি কি তারা খতিয়ে দেখেছেন? হ্যাঁ বলি,
এএসআই সাহেব সেদিন রাত্রেই পরে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতেও আমরা এফআইআর করার পর পুলিশ ওখানে এনকোয়ারিতে গেছিল একাধিকবার। মানে পুলিশ পাহারার ব্যবস্থাও ওদের বাড়িতে বসানো হয়েছে। এখন পর্যন্ত অপরাধীকে গ্রেপ্তার করার জন্য ওনারা যথেষ্ট চেষ্টা করছেন বলে আমাদেরকে আশ্বস্ত করলেন। তো এখন পর্যন্ত কাউকে কোনো গ্রেপ্তার করা হয়নি। এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। যাকে নাম শনাক্ত করে আপনারা দিতে পেরেছিলেন তাকেও কি গ্রেফতার করা যায়নি? না, তাকেও গ্রেপ্তার করা যায়। যতদূর আমাদের কাছে পুলিশের আপডেটেশন রয়েছে, পুলিশ আমাদের তরফ কেন থেকে- প্রশাসনিক আধিকারিকরা কি যায়নি নাকি উনি পালিয়ে গেছেন জায়গায়? এটা তো পুলিশ বলতে পারবে। আপনাদের কিন্তু আশ্বস্ত হ্যাঁ, করা হয়নি বা জানানো হয়? জানানো হয়। অবশ্যই পুরোটা ঘটনাই যতটুকু আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম বা আপনারাও যারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই অনেকটাই ধোঁয়াশায় রয়েছে বললেই চলে। যারা নিমন্ত্রিত ছিল তারা বিশেষত ধোঁয়াশায় রয়েছেন। বাড়ির মালিক যাকে শনাক্ত করতে পেরেছে সেখানে এখনো পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরা তাদের গ্রেফতার করতে পারছেন না। সেটা কি গাফিলতিই বলাই চলে নাকি একরূপ তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে প্রশাসনিক আধিকারিক দ্বারা? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন আজকে এই ঘটনা জানার পর। এবার আরো একটি বিষয় জানতে চাইবো রকিবাবু আপনার কাছ থেকে, যেহেতু অপ্রীতিকর ঘটনাটি ঘটে যায়, ইন্ডিভিজুয়ালি বা কোনো অর্গানাইজেশনালি আপনারা কি কোনো প্রতিবাদ আশা করতে পারছেন বা আপনাদের কি সঙ্গ কেউ দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? ইন্ডিভিজুয়ালি অনেকজন লোক আমাকে ফোন করেছেন, আশ্বস্ত করেছেন, সঙ্গে থাকার কথা বলেছেন। আর আমরা দেখেছি দৈনিক সংবাদ পত্রিকায় যে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। তাছাড়া কোনো অর্গানাইজেশনালি বা অফিসিয়ালি অন্য কারোর থেকে আমরা এখন পর্যন্ত প্রতিবাদ বা কোনো স্ট্যান্ড নেওয়া আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। তবে এটা অ্যাকচুয়ালি করার দরকার, কারণ আজকে আমার সাথে হলো বা আমার পরিবারের সাথে হলো, আগামী দিন যে কোনো লোকের সাথে হইতে পারে। তো সেটা যখন একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির শুধু পুলিশ প্রশাসন বা সরকার সেটা দেখবে এমন না। আমরা এজ এ কমন পিপল, জনগণ হিসাবে যারা শান্তিপ্রিয় মানুষ এই রাজ্যে বসবাস করেছেন, সবার থেকে আমি এটাই আশা করতে চাই বা আশা করি যে এইরকম অপ্রীতিকর ঘটনার একটা শক্ত একটা প্রতিবাদ হওয়া দরকার। একেবারেই। এবারে একটু জানতে চাইবো আপনার থেকে, যে বিষয়টা আপনি বললেন যেহেতু কিছু কিছু জায়গায় আপনি সহায়তা পেয়েছেন বা আপনার পাশে তারা দাঁড়াচ্ছেন, আপনি একটি দলের বা তিপ্রামথা দল, রাজ্যে বলাই যেতে পারে এডিসি এলাকায় বর্তমানে জনপ্রিয় দল, অনেকটাই জনপ্রিয় রয়েছেন এবং খুব অল্প সময়ে তারা জনপ্রিয়তা লাভ করা একটি দল রয়েছে। সেই দলের আপনি একটি জায়গায় অর্থাৎ ধনপুরের আপনি ব্লক প্রেসিডেন্ট রয়েছেন, দল থেকে কি আশ্বাস পেয়েছেন? দল থেকে এই পর্যন্ত আমাকে অনেকজন কল করেছেন, পার্সোনালি আশ্বস্ত করেছেন, তবে অফিসিয়ালি এই পর্যন্ত দলের হয়ে কোনো স্ট্যান্ড নেওয়া এখনো হয়নি। আমি জানি না সেটার কারণ কি, তবে আরেকটা কারণ এও হতে পারে যে ওই ঘটনার মধ্যে আমার দুটো মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। তো সেই সাথে আমার কন্ট্যাক্ট লিস্টগুলো আর আমার সিম কার্ডগুলোও হারিয়ে গিয়েছিল। হয়তোবা সেই কারণে আমাকে অনেকজন চেষ্টা করেও আমাকে পাইনি, কথা বলার চেষ্টা করতে পারেনি। ব্যক্তিগতভাবে আপনি কেমন আছেন? আপনার শারীরিক খবর নেওয়ার জন্য দলীয় কোনো নেতৃত্ব যান কি বা আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেকজন দলীয় নেতৃত্ব আমার সাথে পার্সোনালি পরবর্তীকালে আমার সাথে দেখা করেছিলেন, খবর নিয়েছেন। তবে সেটা ব্যক্তিগতভাবে, তবে দলীয়ভাবে বা অফিসিয়ালি সেই রকম কোনো এখনো পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত। আর আমি আশা করি সেটা ওনারা দেখবেন। যেহেতু আমরা এই বিষয়ে রয়েছি, আমরা এবারে জয়ন্ত বাবুর কাছ থেকে জানতে চাইবো, যেহেতু প্রশাসনিক আধিকারিকের যে বিষয়টা রয়েছে সেহেতু সেই বিষয়টা আপনারা খুলে দিয়েছেন যে এখনো পর্যন্ত সেইভাবে কিছুই আপনারা জানেন না, তদন্ত কি চলছে এখনো পর্যন্ত যেহেতু গ্রেফতার করা হয়নি, সেটা জনগণের কাছে, রাজ্যবাসীর কাছে অনেকটাই পরিষ্কার রয়েছে। আপনি আপনাদের যে ব্লাড বা একটা গ্রুপ রয়েছে বলেছিলেন, সেখানে আপনারা ব্লাড ডোনেটের ক্ষেত্রে প্রত্যেকে সহায়তা করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে কোনো সহযোগিতা বা আপনাকে কেউ পাশে দাঁড়ানোর সহায়তা করার কোনো বিষয় ছিল কি বা আপনার সাথে কথা হয়েছে? ব্যক্তিগতভাবে যারাই আমার সাথে জড়িত বা এই ঘটনাটা যারা জানেন, তারা সকলেই আমাকে ফোন করেছেন, পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, আশ্বস্ত করেছেন। পুলিশ প্রশাসনেও
আমাদের বন্ধু ব্যক্তিত্ব রয়েছেন, তারাও আমাদেরকে ফোন করেছেন, পাশে থাকার জন্য পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, আশ্বস্ত করেছেন। তো এমনিতে অফিসিয়াল কোনো স্টেপ বা প্রতিবাদ কোথায় কেউ করেনি এখন পর্যন্ত। যেহেতু অপরাধী ধরা পড়েনি, তো আমাদের কাছে বা ধরা পড়লেও আমাদের কাছে কোনো খবর পুলিশ এখন পর্যন্ত দেয়নি। আমরা রেগুলারই থানাতে গিয়ে জানতে চাইছি ব্যাপারটা কি হচ্ছে কি না হচ্ছে, অপরাধী ধরা পড়েছে কিনা। আর তাছাড়াও ওই পরিবারের কাছে অনেক থ্রেট বা অনেক ধরনের ভুয়া ফোন কলস এগুলো ওনাদের কাছে যাচ্ছে, ওদেরকে ভয়ভীতি প্রদর্শন করানোর চেষ্টা করছে কিছু আননোন লোক। ওদেরকেও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, কিন্তু আমরা পুলিশকে ব্যাপারটা জানিয়েছি। কারণটা কি কোনোভাবে কি জানা গেছে? না, কারণটা যদি পরিষ্কার হতো হয়তো বা আমরা প্রশাসনকে সরাসরি জানাতে পারতাম, কিন্তু কারণটা আমরা এখন পর্যন্ত পরিষ্কার হতে পারিনি। কেন এই জিনিসটা করা হচ্ছে? কারণ যাকে আমরা শনাক্ত করেছি ওনাকেও পুলিশ ধরতে পারেননি এবং আমরাও খুঁজে পাচ্ছি না ওনাকে। সেই জায়গাতে আমরা ওনার কাছ থেকে কাউ অ্যারেস্ট হওয়া ছাড়া তো আমরা কারণটা জানতে পারবো না। একটা বিষয় জানতে চাইবো, যে ফ্যামিলির বা যে বাড়িতে আক্রমণ হয়েছিল কোন জায়গায় তারা কিছু লুকোচ্ছেন এমনটা কি আপনাদের মনে হচ্ছে, যারা আপনারা ভুক্তভোগী রয়েছে? বিগত 6 বছর ধরে 6-7 বছর ধরে ওনাদের পরিবারের সাথে আমাদের সম্পর্ক এক প্রকার বলতে গেলে পারিবারিক আত্মীয়তা। ওনাদের বাড়ির যে কোনো ধরনের সোশ্যাল প্রোগ্রামে আমরা থাকি, আমার পরিবারের লোকজন থাকে, আমার দিদি, আমার মা বাবা যতদিন জীবিত ছিল ওনারা ছিলেন, কিন্তু বা ওনারাও আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। এতদিন পর্যন্ত তো আমরা এই জিনিসটা জানি না যে ওনাদের কোনো ব্যক্তিগত শত্রুতা আছে বা থাকতে পারে। আচ্ছা, নিশ্চয়ই একটা বড় প্রশ্ন থেকে যায়, যেহেতু প্রশাসনিক আধিকারিকরা এখনো কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না। তবে আগামী দিনে আপনাদের পদক্ষেপ কি থাকবে? যেহেতু এখনো পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছেন না বা আপনারাও দেখতে পাচ্ছেন যে কাউকে গ্রেফতার করা হচ্ছে না, তবে কি প্রশাসনের উপর আস্থা রেখে আপনারা থাকবেন নাকি আপনারা অন্য কোনোভাবে এগিয়ে যাবেন? আপাতত তো আমরা প্রশাসনের উপরই আস্থা রাখছি। আইনের আমাদের পুরো রাজ্যে সরকারের প্রতি এবং প্রশাসনের প্রতি আমার ব্যক্তিগত আস্থা আছে এবং অনেক ক্ষেত্রে আমি ওনাদের যথেষ্ট সহায়তাও পেয়েছি অন্যান্য ব্যাপারে। এবং সেই ক্ষেত্রে আমি আপাতত পুলিশের দ্বারস্থই থাকি। পরবর্তী সময়ে যদি অপরাধী ধরা না পড়ে বা পুলিশ যদি তার কাজ ঠিকঠাক না করে, তখন পরবর্তী পদক্ষেপ কী হবে তা আমরা এখনো ভেবে নিই। রকি বাবুর কাছে থাকবো, এ ধরনের একটা ঘটনা একেবারেই কাম্য নয়, যেহেতু আপনারা একটি অনুষ্ঠানে একজনের বাড়িতে নিমন্ত্রণে গেছেন এবং সেখানে গিয়ে আপনাদের এই ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছে, যেটা আমরা বলবো যে একরূপ ধিক্কারজনক। রাজ্যের বুকে বিভিন্ন ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, দুষ্কৃতিকারীদের এরকম আক্রমণ বা রাস্তায় বিভিন্ন ঘটনা। গতকালকেরও একটি ঘটনা রয়েছে, তা আমরা অবশ্যই তুলে ধরবো, কিন্তু তার প্রাক মুহূর্তে এ ধরনের ঘটনা হওয়া কাম্য নয়। সেখানে দাঁড়িয়ে সরকার পক্ষ বা প্রশাসন, যাদের দ্বারস্থ আপনারা হয়েছিলেন, তাদের কাছে আপনার শেষ আবেদন কি থাকবে? আমার শেষ আবেদন সেটাই থাকবে, জনগণ কিন্তু জিনিসটা দেখছে। আজকে আমাদের সাথে যা হয়েছিল প্রায় সকল জনগণের কাছে ব্যাপারটা অবগত। নিউজ মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই সেটা দেখেছেন এবং জেনেছেন। তো ওনাদেরও একটা সরকার বা প্রশাসনের উপর একটা হোপ রয়েছে, আশা রয়েছে যে এই যে ঘটনাটার সুষ্ঠু বিচার হোক। আর আমিও সেটাই সরকার বা প্রশাসনের কাছে বলবো যে এই ঘটনার যদি সুরাহা না হয় তাহলে এতজন লোকের একটা আস্থা সেটা না হয় ভেঙে যায়। সেটাই আমার আবেদন থাকবে, শেষ আবেদন। একেবারে আমরা অনুষ্ঠানের বা আমাদের এই মুহূর্তে যে বিশেষ বিষয়টিকে নিয়ে আলোচনা ছিল, যারা প্রত্যেকেরই জানতে আগ্রহী ছিল যে সেদিন ঠিক কি হয়েছিল এবং কেন এমন একটা অবস্থার সম্মুখীন হতে হয়েছিল যারা আত্মীয়রা ছিলেন, যারা ইনভাইটিরা ছিলেন তাদের, এবং সেই বিষয়টা আমরা খোলাসা করার চেষ্টা করেছি আপনাদের সামনে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে সময় দিয়ে এই বিষয়টিকে তুলে ধরার জন্য। এবারে আমরা যে বিষয়টাকে নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইব সরকার পক্ষে। রাজ্যের বুকে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এ ধরনের ঘটনা হচ্ছে। গতকালকেও ঠিক একইভাবে বটতলা এলাকায় একটি ভয়ঙ্কর বা ভয়ানক ঘটনা ঘটে বললেই চলে। মেলার মাঠ এলাকা থেকে বটতলার দিকে রীতিমতো একটি ফ্যামিলি সেখানে যাচ্ছিল, কারো একটি বাড়িতে নিমন্ত্রণ থেকে বেরিয়ে তারা যাচ্ছিল এবং সেখানে বাড়িতে যাওয়ার পথে তাদেরকে কেউ বা কাহারা ফলো করছিল।
এবং ফলো করার পর একটি গাড়ি নিয়ে ফলো করছিল এবং বটতলা আসার পর গাড়িটি দাঁড় করিয়ে মহিলা এবং তার 10 বছরের বাচ্চার দিকে যখন সেই ফলোয়ার্সরা এগিয়ে যায় বা বলাই যেতে পারে রীতিমতো তাদের কোনো একটা ধান্দা ছিল এবং সে কারণে কি বলবো, তাদের নাম দুষ্কৃতিকারী আমরা দিতে পারি, যে তারা এগিয়ে যায় যখন তাদের দিকে, তখন তারা যখন চিৎকার করে চারিপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে সেখান থেকে এবং পরবর্তী সময় সেই ফলো করা গাড়িটি সেখান থেকে পালিয়ে যায়। সেটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠে এসেছে আজকের দিনে, যে আজকের দিনে রাতে বা যে কোনো জায়গায় নিরাপত্তা কোথায় সাধারণ জনগণের, রাজ্যবাসী। আজকে আমাদের সাথে যে ঘটনাটি রয়েছে ঠিক একইভাবেই রাখি বন্ধন অনুষ্ঠানে কারোর বাড়িতে নিমন্ত্রণে গেছেন এবং সেখানে তারা জানেনও না সেখানে তাদের এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হতে হবে সেদিন, কিন্তু তাদের হতে হয়। দুষ্কৃতিকারীদের মাধ্যমে তারা আক্রমণের শিকার হয়। তারা প্রত্যেকেই আজ আক্রান্তিত রয়েছেন এবং তার পাশাপাশি তারা প্রত্যেকেই আহতও রয়েছেন। প্রত্যেকে কেউ হাতে ব্যথা, তো কারোর মাথায় স্টিচ, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কতটুকু কাম্য রয়েছে এগুলো রাজ্যে, দিনের পর দিন এই ঘটনাগুলি হয়ে যাচ্ছে। আজকের ঘটনাটা আজ থেকে 3 দিন পূর্বের এবং গতকালকে বটতলা থেকে নাগেরজোলা যাওয়ার পথের যে ঘটনাটা রয়েছে সেটাও আমরা দেখতে পাই। এবং তার পাশাপাশি বড় বিষয় হচ্ছে এই ঘটনায় প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং যাকে শনাক্ত করা গেছে তাকেও এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। কি কারণ? প্রশাসনিক আধিকারিকদের কেন এই ধরনের গাফিলতি? আজকের দিনে প্রশাসনিক আধিকারিকরাই যদি ভক্ষকের ভূমিকায় থাকেন, যারা রক্ষক, তবে কাদের উপর ভরসায় থাকবে রাজ্যের সাধারণ জনগণ? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। এ বলে এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান শেষ করার আগে আমরা আবারও আবেদন রাখবো রাজ্য সরকারের নিকট, রাজ্য প্রশাসনিক আধিকারিকদের নিকট, তারা যেন এই বিষয়টিকে খতিয়ে দেখেন এবং প্রশাসনিক আধিকারিকরা কেন ঢিলেমিপনা করছেন বা বলাই যেতে পারে কেন অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায় রয়েছেন সেটা যেন দেখেন এবং অতি সত্বর খতিয়ে দেখে বিষয়টিকে যেন তদন্ত মূলে যারা শাস্তি পাওয়ার যোগ্য রয়েছেন তাদের যেন গ্রেফতার করে শাস্তি প্রদান করা হয়। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।